কথা বলছি, কিন্তু ইসরায়েল কি বলছে? ইসরায়েলের প্রসঙ্গ আসছে না কেন? আমরা ইরানের কথা শুনতে পাচ্ছি বা ট্রাম্পের কথা শুনতে পাচ্ছি, কিন্তু ইসরায়েলের সিদ্ধান্ত কি? ইসরায়েল কি যুদ্ধ চালিয়ে যাবে? ইরান কি যুদ্ধ চালিয়ে যাবে? এই কনফ্লিক্ট আসলে কি হবে? যদি আমার মতামত অনুযায়ী ইসরায়েল যে কোনো মূল্যে এই যুদ্ধটা চালিয়ে যাবে, কারণ ইসরায়েলের জন্য হলো এটা ধর্মযুদ্ধ। এবং আমি ইসরায়েলের একটা পত্রিকা, ওদের একটা বিখ্যাত ইংলিশ পত্রিকা আছে, অন্য পত্রিকাগুলো তো বুঝি না, হারেটস, হারেটস ওদের একটা খুব ফেমাস পত্রিকা আছে। আমি এই পত্রিকাটা ফলো করি, যখন ইসরায়েল ইস্যু আছে ওই পত্রিকাটা দেখি। তো ওই পত্রিকাতে দেখলাম যে কয়েকটা এডিটোরিয়ালে দেখলাম যে তারা বলছে যে এই যে যুদ্ধে ইসরায়েলের এত ক্ষতি হচ্ছে, ইসরায়েলিদের অনেক কষ্ট হচ্ছে, দিস পেইন উইল বেনিফিট দেম ইন দি লং টার্ম। মানে তারা বলছে যে এই ইসরায়েলের এই কষ্টটা, ইসরায়েলি বাসীদের এই কষ্টটা লং টার্মে তাদের নাকি অনেক বেনিফিট দেবে, এবং তারা আহ্বান জানাচ্ছে যে এই কষ্টটা যেন ইসরায়েলিরা মেনে নেয়। তো ইসরায়েলিদের হলো এটা ধর্মযুদ্ধ। তো যে কারণেই ইসরায়েল যে কোনো মূল্যে চায় যে ইরান ধ্বংস হোক। তাদের মিনিমাম চাওয়াটা যে ইরান যেন কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হোক, ইরানের অর্থনৈতিক ক্যাপাবিলিটি ধ্বংস হোক। কারণ তাদের একটা বড় ভয়ের জায়গা যেটা এই যুদ্ধে তারা ফেস করেছে, যে তারা ধরে নিয়েছিল যে হামাস এবং হিজবুল্লাহ, যে দুইটা বাহিনী ইসরায়েলের বর্ডারে আছে, যে তারা প্রায় নিঃশেষ হয়ে গেছে। কারণ বিগত 2 বছরে, 2.5 বছরে ইসরায়েল প্রচন্ড তাদের উপরে প্রচুর অ্যাটাক করেছে, প্রচুর বোমা বর্ষণ করেছে, প্রচুর কিলিং, মানে তাদের উপরে, তাদের সাথে জাস্ট হ্যাভক খেলা হয়েছে। তো ইসরায়েলরা ধরে নিয়েছিল যে হামাস এবং হিজবুল্লাহ তারা, তাদের শক্তি প্রায় নেই বললেই চলে, এবং এরকম একটা অবস্থা। কিন্তু এখন দেখা গেল যে এর ভেতরেই তারা অনেক নিজেদেরকে রিগ্রুপ করেছে, তারপরে ইকুইপমেন্ট করেছে, তাদের প্রচুর সাপ্লাই এসেছে, এবং তারা অনেক বেশি সক্ষম। এবং তারা আপনার হামাস এবং হিজবুল্লাহ তারা অত্যন্ত মানে অ্যাগ্রেসিভ ভাবে ইসরায়েলি বর্ডারে যুদ্ধ করে যাচ্ছে, এবং এই টোটাল সংখ্যাটা প্রায় 1 লাখের মতো। হামাস এবং হিজবুল্লাহ টোটাল সংখ্যাটা 1 লাখের মতো। তো হামাস এবং হিজবুল্লাহ দুইটা অর্গানাইজেশন, আর সেখানে ইরান হলো একটা বিশাল দেশ। তো সেই দেশের ক্ষতি হলেও তারা আবার মানে দে উইল রাইজ ফ্রম দি অ্যাশেস। তো যে কারণে ইসরায়েল যে কোনো মূল্যে চায় যে ইরানের ওই পর্যন্ত অ্যাটলিস্ট মিনিমাম ক্ষতি হোক, ধ্বংস হোক, যাতে ইরান কোনোভাবেই মাথা তুলে না দাঁড়াতে পারে। এবং সেটা করতে যেয়ে যদি ইসরায়েলের আরো একটু বেশি ক্ষতি হয়, পুরো মিডল ইস্ট তছনছ হয়ে যায়, এটাতে কিন্তু ইসরায়েলিদের কোনো দুঃখ নেই। মানে তাতে এই মিডল ইস্টের ক্ষতি হলে ইসরায়েলিদের কোনো যায় আসে না। এটা এটা আমেরিকার প্রবলেম। আচ্ছা, তো এখানে আমি আমি আমেরিকার প্রসঙ্গটা একটু আগে শেষ করি। কেন বলছি? কারণ এই যুদ্ধটা যদি শেষ হয়, তবে তার জন্য আমেরিকার কারণে শেষ হবে, কারণ ইসরায়েলিরা এখন যুদ্ধ শেষ করতে চাইবে না। আর ইরানের কাছে তো কোনো চয়েস নাই, তাদের জন্য তো দিস ইজ এ ব্যাটেল ফর সার্ভাইভাল। তাদের ন্যাশনাল, তাদের সার্বভৌমত্ব রক্ষার এবং তাদের আইডেন্টিটি রক্ষার একটা সার্ভাইভাল যুদ্ধ আর কি। তো আমেরিকার স্ট্র্যাটেজি যারা করেন তারা বলছেন যে এই মুহূর্তে ট্রাম্পের কাছে 4টা অপশন আছে। এই 4টা অপশন নিয়ে ট্রাম্প বারবার বসছেন এবং চিন্তা করছেন। তার প্রথম অপশনটা হলো যে ইসরায়েলের সাথে একটা ডিপ্লোম্যাটিক ডিসকাস করা, ডিপ্লোম্যাটিক একটা কূটনৈতিক একটা আলোচনা। কিন্তু এখানে যে প্রবলেমটা হয়ে গেছে যে ইরানিরা কোনোভাবেই ইসরায়েল এবং আমেরিকাকে বিশ্বাস করে না। কারণ আপনারা জানেন যে একটা চলমান একটা নেগোসিয়েশন, পিস টক কিন্তু চলমান ছিল। এবং আপনার ওয়েস্টার্ন মিডিয়া এবং এই যে আমেরিকা এবং ইরানের সাথে বিভিন্ন নিউক্লিয়ার এবং অন্যান্য ইস্যু নিয়ে যে পিস টক ছিল, সেটার একটা গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন যে ওমানের একজন মন্ত্রী। তো উনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এই পিস টকটা খুব সুন্দরভাবে আপনার এটা এর সামনে এগিয়েছে, এবং ইরান প্রায় সব শর্তই মেনে নিয়েছে। এবং অনেক ওয়েস্টার্ন বিশেষজ্ঞ বলেন যে ট্রাম্প ওই পিস টকের আদলে তখনই এটাকে একটা মানে বিজয় ঘোষণা করতে পারতো, যে ট্রাম্প এমন একটা ট্রিটি করতে যাচ্ছে ইরানের সাথে, যে ট্রিটিটা আগের কোনো প্রেসিডেন্ট করতে পারে নাই। ইরান এত সবকিছু মেনে নিয়েছে। কিন্তু ওই পিস ট্রিটির এরকম একটা পর্যায়ের পরের দিনই আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করে বসলো হলো ইরানে। তো যে কারণেই যে বিশেষজ্ঞরা বলছেন যে ইরান কোনোভাবেই আমেরিকা এবং ইসরায়েলিকে বিশ্বাস করে না, ওই বিশ্বাসের জায়গাটা নাই। একই সাথে যে
ইরান যে শর্তগুলো দিয়েছে, মিনিমাম শর্ত, সে ক্ষতিপূরণ চেয়েছে, তাও আবার $4 ট্রিলিয়ন। আবার এই হরমুজ এবং একই সাথে মিডিল ইস্টে আমেরিকার যে তাদের যে বিভিন্ন বেজ এবং এগুলো আছে সেগুলোর অপসারণ চেয়েছে। তো আলটিমেটলি এই বিষয়গুলো আমেরিকার জন্য মেনে নেওয়া নিয়ার একটু ইম্পসিবল। তো এটা হলো একটা অপশন, যে একটা ডিপ্লোম্যাটিক ডিসকাশন, সেটারও কোনো জানালা দরজা দেখা যাচ্ছে না। 2 নম্বর হলো ট্রাম্প যেহেতু ইরানের অনেক ক্ষতি সাধন করেছে, তাদের টপ লিডারদেরকে মেরে ফেলেছে, টপ 6 জনের ভিতরে শুধুমাত্র প্রেসিডেন্ট উনি বেঁচে আছেন, বাকি 5 জন শহীদ হয়েছেন। তো ইরানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই বাহানায় ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন এবং যুদ্ধ বন্ধ করতে পারেন। তো সেক্ষেত্রে আবার সমালোচকরা বলছেন, ট্রাম্পকে বলছেন যে আপনি যে নিজেকে বিজয়ী ঘোষণা করে যুদ্ধ থেকে আপনি চলে আসলেন, কিন্তু দেখা গেল হরমুজ এখনো ইরানের দখলে, ইরান এখনো তার মিসাইল বোম্বিং চালিয়ে যাচ্ছে ইসরায়েলের উপরে এবং আমেরিকার যে মিলিটারি যে বেস গুলো আছে সেগুলোর উপরে। আবার তেল এবং যে পেট্রোডলার, সেটা অবস্থা আগের থেকেও খারাপ হলো, তখন ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে। তো এই একটা বিষয় আছে। 3 নাম্বার, হ্যাঁ, আর 2টা পয়েন্ট বলে আমি শেষ করছি। 3 নাম্বার পয়েন্টটা হলো যে আরেকজন সাজেস্ট করেছেন যে আমরা যদি ইরানে পর্যাপ্ত বোমা বর্ষণ যেটা করছি, এটা যদি আরো 15 দিনের মতো চালিয়ে যায়, তবে হয়তো আমরা একটা রেজাল্ট পাবো। বাট সেটার পক্ষেও কোনো ভালো সাপোর্টিং কিছু পাওয়া যাচ্ছে না। আর তার থেকে বড় কথা, এই যুদ্ধটা 15 দিন চালিয়ে যাওয়ার মতো ইকোনমিক অবস্থা শুধু আমেরিকা না, সারা ওয়ার্ল্ডের নাই। মানে এমনিতেই ইকোনমিক্যালি পুরো বিশ্ব অর্থনীতি এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই যুদ্ধটার 15 দিন চালিয়ে নেওয়ার ক্ষমতা বিশ্ব ইকোনমির নাই। এবং 4 নাম্বারটা আরো ভয়ঙ্কর। 4 নাম্বার যে অপশনটা তারা প্ল্যান করেছে, যে আরো ভয়ঙ্কর, যেটা হলো যে ইরানের যে আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো যেন বোমা বর্ষণ করে উড়িয়ে দেওয়া হয়। ইরানের আপনার ওদের যে খার্ক দ্বীপ আছে, তারপরে হলো আপনার যে হরমুজ প্রণালীতে ওদের যে কাশাফ দ্বীপ আছে, ওদের যে নিউক্লিয়ার সাইট গুলো আছে। কিন্তু এটাতেও তারা ভয় পাচ্ছে, যে কারণে যে ইরান তো বলেছে যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র হলে আমরা মিডল ইস্টেরও সকল বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস কেন্দ্রগুলো ধ্বংস করে দিব। তো আলটিমেটলি যে 4টা অপশন নিয়ে ট্রাম্প নাড়াচাড়া করছেন তার বিশেষজ্ঞদের সাথে, কোনো অপশন গুলাই ভালোভাবে কাজ করছে না 4টা কারণে। এই 4টা কারণ বলে আমি শেষ করছি। প্রথমত হলো যে আমেরিকার যে সামরিক যে সামর্থ্য আছে, তাদের সামরিক সামর্থ্য আছে, কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত বল প্রয়োগ করার মানেই হচ্ছে তাদের যে অর্থনৈতিক যে অর্জন মিডিল ইস্টে, সেইটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে হলো যে আপনি যত বেশি মিলিটারি অ্যাপ্লাই করবেন, আপনার তত বেশি আপনার অর্থনীতিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার অর্থনৈতিক যে রিকোয়ারমেন্টটা আছে আমেরিকার মিডিল ইস্ট থেকে, সেইটা সেফগার্ড করতে গেলে আবার সামরিক সামর্থ্য কম প্রয়োগ করতে হচ্ছে। এই দুইটার ব্যালেন্স করা যাচ্ছে না। একই সাথে প্রচন্ড ডিপ্লোম্যাটিক প্রেশার, বাইরের সকল দেশ প্রেশার দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। আগে আমরা জেনেছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় দিনে 50টার বেশি ফোন রিসিভ করেন বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে যুদ্ধটা থামানোর জন্য। এখন সংখ্যাটা আরো বেশি। আর 4 নাম্বারটা হলো যে টাইম ইজ রানিং আউট। এটা রয়টার্স এর কথা, এটা আমেরিকার বিভিন্ন ট্রাম্পকে তারা বলেছে যে ট্রাম্প, তোমার টাইম চলে যাচ্ছে, টাইম ইজ রানিং আউট। তো যত দিন যাবে তত আমরা আরো বেশি মানে পেছনের দিকে চলে যাব। তো এই 4টা বিষয়েরই ট্রাম্প কোনো ব্যালেন্স করতে পারছে না, যে তার সামরিক সামর্থ্য অথবা তার যে ইকোনমিক ইন্টারেস্টকে সেফগার্ড করা, আবার ডিপ্লোম্যাটিক প্রেশার এবং তার টাইম, যেটা সময়ের সংক্ষেপ। তো এই 4টা বিষয় সেই করতে পারছে না। তো থ্যাংক ইউ আপা। এরপর